ঘনবসতিপূর্ণ ঢাকার রাস্তায় সিঙ্কহোলের ঝুঁকি, প্রকৌশলী ঠিকাদারের অনিয়ম ও অবহেলা রোধের তাগিদ। দেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্রে রূপান্তরে পূর্ণ অংশগ্রহণ তরুণদের, জাতিসংঘে ইউথ প্রোগ্রামে প্রধান উপদেষ্টা। গাজীপুরের কন্যাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পানির সংকটে নেভাতে দেরি, পুরল 10টি গুদাম। দুর্গাপূজা ঘিরে চলছে শেষ সময়ের কেনাকাটা, পূজার উপকরণের দাম প্রায় দ্বিগুণ, চাপে ক্রেতা বিক্রেতা। রাজনীতিতে জড়িয়ে সাকিব মাশরাফির পথেই তামিম, একান্ত সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা। বিসিবি নির্বাচনে এগিয়ে রাখছেন বুলবুলকে। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। যে কোনো সময় ঢাকার রাস্তায় তৈরি হতে পারে সিঙ্কহোল, যে কেউ সিঙ্কহোলে পড়ে হারাতে পারে জীবন। তবে প্রাকৃতিকভাবে সিঙ্কহোল হওয়ার আশঙ্কা নেই বাংলাদেশে। ঠিকাদারের অনিয়ম ও প্রকৌশলীদের অবহেলা রোধ করা গেলে ঢাকার রাস্তায় সিঙ্কহোল হওয়ার ঝুঁকি দূর করা সম্ভব বলে মন্তব্য বিশ্লেষকদের। বিস্তারিত আরিফ হোসেনের বিশেষ প্রতিবেদনে। 2019 সালের 13 সেপ্টেম্বর সকালে হুট করে সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও বীরুত্তম সিআর দত্ত সড়কের একাংশ ভেঙে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানী সুন্দরবন হোটেল। সিঙ্কহোলের ধরন বিশ্লেষণ করলে ঘটনা একই রকম। তখন সিঙ্কহোলের বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে অজানা। পরে ধানমন্ডির একটি সড়কে হুট করেই রাস্তা ধসে পড়ে। সে ঘটনায়ও হতাহত হয়নি কেউ। তবে সেই ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পায় সিঙ্কহোল। সিঙ্কহোল কি, সে প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া ঘটনার দিকে তাকাতে চায় এখন টিভি। সিঙ্কহোল হলো একটি গভীর খাত বা গর্ত, যা ভূপৃষ্ঠের উপর তৈরি হয় যখন নিচে থাকা মাটি বা শিলার স্তর ধসে পড়ে। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি হাসপাতালের সামনের সড়কে হুট করে তৈরি হয় সিঙ্কহোল। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি এখনো। তবে প্রশ্ন, রাজধানী ঢাকার সড়ক নিয়ে যদি এমন ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়, তাহলে হতাহতের সংখ্যা চিন্তা করেই আটকে ওঠে অনেকে। কি বলছে বিশ্লেষকরা? সিঙ্কহোল দুই রকম হয়, একটা হচ্ছে ন্যাচারাল, সাধারণত ডোলোমাইট বা এই ধরনের জিওলজিক ফেনোমেনা হয়, আরেকটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল অর্থাৎ ম্যানমেড সিঙ্কহোল। থাইল্যান্ডের যেটা আমার মনে হলো যে ম্যানমেড সিঙ্কহোল, কারণ ওখানে একটা আন্ডারগ্রাউন্ড টানেল করছিল এবং সাধারণত এই ধরনের আন্ডারগ্রাউন্ড টানেল করলে আশেপাশে যদি কোনো পানির ফ্লো থাকে, তার আগে যেটা করা হয় যে আশেপাশে মাটির মধ্যে সিমেন্ট ঢুকিয়ে দিয়ে এই সিমেন্ট ইনজেক্ট করে ওটাকে গ্রাউটিং করে দেওয়া হয়, যাতে টানেলটা স্মুথলি সামনে আগাতে পারে। এখানে আমার যেটা ধারণা যে একটা সাধারণত টানেলগুলো 11 মিটার হয়, আন্ডারগ্রাউন্ড টানেলগুলো, তো 11 মিটার বা 10 মিটার টানেল সাইজ যখন এগিয়ে যায় এবং ওখানে যদি মাটি খারাপ থাকে এবং পানির যদি ওখানে উৎস থাকে, তখন যদি কোনোভাবে এটাকে শক্ত না করে আগে, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই পারে। কারণ অতীতে আমরা দেখি নেই যে বাংলাদেশেও সিঙ্কহোলের ওরকম হিস্ট্রি, মানে ন্যাচারাল সিঙ্কহোলের হিস্ট্রি নেই, থাইল্যান্ডেও আমি খুঁটে শুনি নেই। সরকারি প্রকৌশলীদের নজরদারি ও ঠিকাদারদের দুর্নীতি কমানো গেলে বাংলাদেশে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন বুয়েটের এই প্রকৌশলী। বাংলাদেশের যেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক অবস্থা এবং আমাদের যে কন্ট্রাক্টরদের যে কালচার, দেখা যায় কোনো এই ধরনের যদি পাইপলাইন লে করে বা কোনো যদি গ্যাস লাইন মাটির আন্ডারগ্রাউন্ডের লেআউট করা হয়, দেখা যায় অরিজিনাল মাটি তো শক্ত থাকে, ঢাকার অরিজিনাল মাটি কিন্তু খুবই শক্ত, কিন্তু যখন একটা পাইপলাইন করছে, সে গর্ত করছে এবং পাইপলাইনটা বসানোর পর মাটি ফিল আপ করছে, সে কিন্তু আর ওটাকে দুর্মুজ করে বসাচ্ছে না। জিগাতলার ওইখানে কিন্তু গত বছর এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। তো ওইটার নিচে কিন্তু যেটা আমরা তখন ছবি দেখে দেখেছিলাম যে ওটা আসলে ন্যাচারালি কোনো সিঙ্কহোল না, ওটা হচ্ছে ম্যানমেড একটা কনস্ট্রাকশন হয়েছিল, সেটা ঠিকমতো দুর্মুজ করেন, মাটিটা দেবে। আমাদের এখানে অহরহই এটা ঘটে। নির্মাণ কাজের ত্রুটি রোধ করতে থার্ড পার্টি প্রকৌশলী প্রতিষ্ঠান নিয়োগ দেয়া গেলে এ ধরনের ঘটনা এড়ানো যেতে পারে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে ভূমিকা রেখেছিল তরুণরা।
পরে রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরের ক্ষেত্রেও দায়িত্বশীল অংশগ্রহণ রয়েছে তরুণদের। জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী দিনের বিশ্ব নেতৃত্ব তরুণদের হাতে থাকবে। এর আগে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ রাকিব। Bangladesh is the 8th most populous country in the world. বাংলাদেশের তরুণরা 24শে জুলাই যে বীরত্ব দেখিয়েছে তা বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির। সেই গৌরব গাথাই জাতিসংঘের 195টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 90 million. জাতিসংঘ সফরের চতুর্থ দিনে নিউ ইয়র্ক সদর দফতরের সাইডলাইনে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ এর 30তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন তিনি। In Bangladesh, we witness an ডক্টর ইউনূস জুলাই আন্দোলনে আহতদের স্মরণ করে বলেন, বাংলাদেশের সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ ছিল অতুলনীয়। তারুণ্যের শক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের বয়স 27 বছরের নিচে। বিশ্ব যার অবিশ্বাস্য শক্তি দেখেছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে। Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. They overthrew the government just simply by being on the street and taking bullets on their chest. Around the world, young people are recognized as agents of change. That's taken for granted. But the issue is, how big is the change? That we have to figure out. এর আগে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠক করেন কলম্বিয়া সহ আরও কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও, যেখানে আলোচনায় উঠে আসে বিভিন্ন পারস্পরিক সহযোগিতার বিষয়। এছাড়া এদিন মানবাধিকার বিষয়ক একটি সাইডলাইন ইভেন্টে বক্তব্য দেন ডক্টর ইউনূস, যেখানে তিনি সব সময় সব জায়গায় মানুষের মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে বিশ্বকে আহ্বান জানান। গ্লোবাল হিউম্যান রাইটস ইস্যুগুলো নিয়ে আপনি জানেন যে গাজায় যে জেনোসাইড হচ্ছে সেটা নিয়ে যেই ধরনের ইস্যুগুলো রেইজ হয়েছে, হ্যাঁ, অনেক কিছু প্যানেলের এই ইস্যুগুলো উঠে দেন। পুরো গ্লোবাল যে হিউম্যান রাইটস, এই হিউম্যান রাইটসের সাথে ওয়েলথ অ্যাকুমুলেশনের একটা বিষয় আছে। দেখা যাচ্ছে ধনীরা দিন দিন রিচ হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, আর মানে ওয়েলথ অ্যাকুমুলেশন হচ্ছে। তো এই জায়গাগুলো মানে গ্লোবাল যে ইস্যু এবং এই ইস্যুর সাথে হিউম্যান রাইটসের যে সম্পর্কগুলো, এইটা নিয়ে আজকে মানে ফোর্ড ফাউন্ডেশনে এই আলাপটা হয়েছে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা এবারের অধিবেশনের সকল বৈঠক ও সাইড ইভেন্ট আলোচনায় বারবার আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু দেশগুলো, সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন বা কসোভো বলেন বা আলবেনিয়া বলেন, হ্যাঁ, যারাই পাকিস্তান বলেন, যারাই আমাদের বন্ধু, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কীরকম হবে। আমরা তো বারবার বলছি ফ্রি ফেয়ার হবে, পিসফুল হবে, ক্রেডিবল হবে এবং পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে এই ইলেকশনে ভোট দেওয়ার জন্য। আপনি জানেন গত 15 বছর হাসিনার আমলের 15 বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে, সেগুলো তো আসলে ইলেকশন হয়নি, সেগুলো ফেক ইলেকশন হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন সবসময় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে এবারের এই অধিবেশনে বাংলাদেশের অন্যতম বৃহৎ 3টি রাজনৈতিক দলের শীর্ষ 6 জন নেতার অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন মাত্রা যুক্ত করেছে। এর পাশাপাশি প্রধান উপদেষ্টাও এবারের এই আয়োজনের প্রত্যেকটি ইভেন্টে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদেরকে বার্তা দিচ্ছেন। তিনি বারবারই বলার চেষ্টা করছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। চলমান আগ্রাসনের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে গাজায় শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিন ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, বল প্রয়োগ করে ফিলিস্তিনিদের উৎখাত করা যাবে না। ঘোষণা করেন সংঘাত থামার 1 বছরের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজন করার পরিকল্পনা আছে তাদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘের ৮০তম অধিবেশনের বৈশ্বিক যে সংকটগুলোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তার একটি গাজা যুদ্ধ। তাই অধিবেশনের তৃতীয় দিনে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বক্তব্যের ওপর নজর ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের। ফিলিস্তিনি কর্তৃপক্ষ চেয়েছিল অন্যান্য বিশ্ব নেতাদের মতো মাহমুদ আব্বাসও সরাসরি ভেন্যুতে উপস্থিত হয়ে ভাষণ দেবেন। পরে বিশেষ ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অধিবেশনে ভাষণ দেওয়ার প্রস্তাব পাশ করে জাতিসংঘ। ভাষণে মাহমুদ আব্বাস প্রথমেই দাবি করেন ৭ অক্টোবরের হামলার সঙ্গে ফিলিস্তিনের সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই, তবে বল প্রয়োগ করে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। مع الرئيس الأمريكي دونالد ترامب ومع المملكة العربية السعودية وفرنسا والأمم المتحدة গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ট্রাম্পের নেতৃত্বে গাজার শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পাশাপাশি চলমান সংঘাত সমাধানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবস্থান এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়েও কথা বলেন মাহমুদ আব্বাস। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, লুট ও দখল করা সম্পদ ফেরত দেয়া, যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা নিশ্চয়তায় আন্তর্জাতিক সংস্থা, সৌদি আরব ও মিত্র দেশের সহায়তা ইত্যাদি শর্ত দিয়েছেন মাহমুদ আব্বাস। বিপরীতে ঘোষণা করেন ফিলিস্তিনের শাসন কাঠামো পুনরুদ্ধারে সংঘাত থামার 1 বছরের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজন করার পরিকল্পনা আছে তাদের। এদিকে তৃতীয় দিনে অধিবেশনে বক্তব্য দিয়েছেন ইয়েমেনের জাতিসংঘ সমর্থিত সরকারের প্রেসিডেন্ট আল আলিমি। এ সময় দেশটির সশস্ত্র সংগঠন হুতিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়াও বক্তব্য দিয়েছেন ঘানা, বলিভিয়া, জর্জিয়া, হাইতির সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বৃহস্পতিবার সবার মনোযোগ ছিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দিকে। তিনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন ফিলিস্তিনিরা তাদের ভূমি ছাড়বে না। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যারও অভিযোগ তুলেছেন তিনি। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে আব্দুল আহাদ। এখন কদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে ঘিরে শহরের শপিং মল, বিপণী বিতান ও হাট বাজারে চলছে কেনাকাটার ব্যস্ততা। তবে পূজার সাজসজ্জা সহ প্রায় সব উপকরণের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পণ্যের সংকট, বাজার মনিটরিংয়ের অভাব আর মূল্যস্ফীতির কারণে বেড়েছে উৎসবের খরচ। সন্দীপন শুভর প্রতিবেদন আর ছবি তুলেছেন সেলিম মিয়া। জমে উঠতে শুরু করেছে দুর্গাপূজার আয়োজন। দেবীপক্ষ শুরুর আগেই ধুম পড়ে পূজার সামগ্রী কেনার। তবে এবারের চিত্র খানিকটা ভিন্ন। পূজার প্রায় সব উপকরণ ও দেবীর পোশাক আশাকের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। এতে বাড়তি ব্যয়ের চিন্তা ক্রেতাদের। বিক্রি কমে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরাও। পূজার বিভিন্ন উপকরণ, কাঁসার বাসন, বাদ্যযন্ত্র, প্রতিমার পোশাক সহ সব উপকরণের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে। যে জিনিস মানে আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। শাখা তো বাড়ছেও, আর সবগুলো মানে ফলা দরিয়া বা ওই যে তামা কাঁসা পিতল আছে না, সবগুলো দামে বাড়ছে। শুধু প্রতিমার সাজসজ্জাই নয়, পূজাকে কেন্দ্র করে নারীদের প্রধান আকর্ষণ শাড়ি ও অলংকারের বাজারেও এখন বাড়তি দামের চাপ। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় কালেকশন কম আসায় সরবরাহ ও চাহিদার ফারাক বেড়েছে। এতে দামও বেড়েছে 1.5 থেকে 2 গুণ পর্যন্ত। ওটাই বেশি লাগে, তারপরেও আমরা মনে করেন ইয়ে করিয়া লইরাম আর কি। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে এবং তাদের জন্য ভরপুর কেনাকাটা করছি। এবার আসলে ভারতের যে কালেকশনগুলো খুবই কম, আমরা দেশি পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়। মানে কম হতে মাল দাম বাড়ছে। কাস্টমাররা তো মানে লাস্টের দিকে সবাই আসে, এখনো বোঝা যাচ্ছে না, তো যতটুকু পাচ্ছি মানে মোটামুটি ভালোই। পূজা কমিটির নেতাদের অভিযোগ, প্রতিমা নির্মাণ থেকে আলোকসজ্জা প্রতিটি ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। বাজেট 50% বাড়িয়েও খরচ মেটাতে হিমশিম অবস্থা।
গত বছরই আমাদের প্রায় 12 লাখ টাকার মতো আমাদের বাজেট ছিল বা ব্যয় হয়েছে। এই বছর জানি না, আমরা আসলেই একবারে হিমশিম খাচ্ছি। গত বছর যে জিনিসগুলো আমরা যে দামে কিনেছি, এবছর বাজারে গিয়ে আমাদের মাথায় হাত, প্রায় অলমোস্ট ডাবল হয়ে গেছে প্রতিটা জিনিসের দাম। বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি, প্রশাসনের নজরদারির অভাব আর ভারতীয় পণ্যের সংকট সব মিলিয়ে পূজার বাজারে খানিকটা অস্থিরতা। এই অবস্থায় প্রশাসনের কঠোরভাবে বাজার তদারকির দাবি ক্রেতাদের। সন্দীপন শুভ, এখন সিলেট। দেশের মতো কানাডায়ও জমে উঠেছে দুর্গাপূজার শেষ মুহূর্তের কেনাকাটা। বাঙালি পাড়াগুলোতে এখন উৎসব মুখর পরিবেশ। শাড়ি, পাঞ্জাবি, কোটি থেকে শুরু করে সব ধরনের দেশীয় কাপড় মিলছে দোকানগুলোতে, তবে দামটা গেল বাড়ির তুলনায় খানিকটা বেশি। টরন্টো থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। কানাডায় এখন বাংলাদেশি পোশাক খুব সহজেই মেলে, আর যদি থাকে টরন্টোর ড্যানফোর্থ বাঙালি পাড়া, তাহলে তো কথাই নেই। বাঙালি ক্রেতাদের পছন্দের শীর্ষে এখানকার দেশীয় দোকানগুলো। কেবল বাংলাদেশি লোকজনই নয়, কলকাতার বাঙালিরাও এখানে খুঁজে নেন উৎসব পার্বণের পোশাক। দুর্গাপূজা ঘিরে নতুন নতুন পণ্যে সেজেছে শোরুম। ডলারের হিসেবে দামটা একটু বেশি মনে হলেও আনন্দ উদযাপনের কাছে তা নিতান্তই কম। আমাদের এখানে ইউজ কালেকশন আছে, শাড়ি, পাঞ্জাবি, জুয়েলারি, এভরিথিং। আমাদের শাড়ি স্টার্ট $25 থেকে একদম $400 পর্যন্ত শাড়ি আছে। পাঞ্জাবি আমাদের কাছে $25 থেকে স্টার্ট। আপনার সব ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন, কিডস পাঞ্জাবি, বড়দের পাঞ্জাবি, তারপরে গার্লস কুর্তি, গার্লস তিপিস, সব বড়দের তিপিস সবই আছে। সকাল থেকে রাত নানা বয়সী ক্রেতার ভিড় চোখে পড়ে। বিভিন্ন ধরনের মানুষের কথা মাথায় রেখে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ দু জায়গা থেকেই আনা হয়েছে ঐতিহ্যবাহী পোশাক। দুর্গাপূজা উপলক্ষে ভালোই রেসপন্স পাচ্ছি, প্রচুর কাস্টমার আমাদের শপে আসছে। প্রতিটা আইটেম আমরা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি। টরন্টো ছাড়াও মন্ট্রিয়াল, ক্যালগেরি, ভ্যাঙ্কুভারেও পূজার বড় আয়োজন রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও অন্য ধর্মের মানুষজনও উৎসাহ উদ্দীপনার সঙ্গে কেনাকাটা করছেন। কোথাও কোথাও মিলছে ছাড়ও। অনেকে আবার ক্যানাডিয়ান শপিং মলেও সারছেন কেনাকাটা। পূজা শেষে অক্টোবরে রয়েছে থ্যাঙ্কস গিভিং ডে, ফলে সার্বিকভাবে জমে উঠেছে বেচা বিক্রি। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে 10টি ঝুট গুদাম। ব্যবসায়ীদের দাবি আগুনে পুড়েছে কোটি টাকার মালামাল। পানি সংকটে দমকল কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইফতেখার রায়হানের তথ্য, ছবিতে বিস্তারিত। চোখের সামনে পুড়ছে স্বপ্ন। ভয়াবহ আগুনের সামনে নিরুপায় মানুষ দাঁড়িয়ে দেখছেন ভস্মীভূত হয়ে যাওয়া স্মৃতিটুকু। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ আমবাগ নজরদিঘি নাদের আলী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি গোদামে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের 3টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় ভোগড়া মডার্নের 2টি ও সারাবোর আরও 2টি ইউনিট। প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় রাত 11টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় অন্তত 10টি গোদামের কয়েক কোটি টাকার মালামাল। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয়ের ভবনের বেশ কয়েকটি শ্রেণীকক্ষ। স্থানীয়রা বলছেন, কোনো ধরনের অগ্নি নিরাপত্তা ছাড়া আবাসিক এলাকা ও স্কুল ঘেঁষে গোদাম তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিচ্ছু করার নাই। এই পানি দিয়ে কোনো কিছুই করার হবে না। এমনভাবে পাশ থেকে আগুনটা লাগছে, ওই আগুনটা কোনো পরিকল্পিত ছাড়া আর কিছু না। ফায়ার সার্ভিস বলছে, পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলছেন তারা। প্রায় সময় এখানে আগুন লাগে এবং আগুন লাগলে একই অবস্থা, অনেক কষ্ট করতে হয় পানি নিয়ে আসা। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা এলাকা। আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করতে চাই, যারা অথরিটি তারা যেন এখানে পানির রিজার্ভারের ব্যবস্থা করেন। অন্তত আন্ডারগ্রাউন্ড বড় বড় রিজার্ভারও যদি ফাঁকে ফাঁকে থাকে, তাহলে আমরা সেই পানি ব্যবহার করে কিন্তু অগ্নি নির্বাপন করতে পারি। এর আগে গত সোমবার টঙ্গীতে একটি কেমিক্যালের গোদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ হয়ে 2 ফায়ার ফাইটার নিহত হন। এখন গাজীপুর।
ঝুট কাপড়ের দাম বেড়ে যাওয়ায় এবছর সৈয়দপুরের তৈরি জ্যাকেটের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন কারখানা মালিক ও ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় 10 লাখ পিস জ্যাকেট তৈরি হয় সৈয়দপুরে। গত বছর ব্যবসা ভালো হয়, এবছর আরও বেশি উৎপাদন লক্ষ্যমাত্রা কারখানা মালিকদের। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমিরুল বাপ্পি। শীত মোকাবেলায় পোশাক জগতে বড় একটা অংশ জুড়ে আছে নীলফামারীর সৈয়দপুরে তৈরি জ্যাকেট। প্রতি বছরই পশ্চিমাঞ্চল সহ প্রায় সারা দেশেই লাখ লাখ পিস জ্যাকেট যায় এই সৈয়দপুর থেকে। জুলাই থেকেই এখানকার কারখানায় শুরু হয় জ্যাকেট তৈরির কাজ। তবে এখনও পুরোদমে শুরু না হলেও যত দিন যাবে ততই ব্যস্ততা বাড়বে বলছেন কারিগররা। ছোট বড় প্রতিটা জ্যাকেট তৈরিতে 50 থেকে 90 টাকা পারিশ্রমিক পেলেও মৌসুমে পারিশ্রমিক ঠেকবে 150 টাকায়। অন্যগুলো আছে 110 টাকা আছে, 100 টাকা আছে, 80 টাকা আছে। সাধারণ কারিগর হিসাবে নিম্নতর আয় আমাদের 500 টাকার উপরে হয় না বর্তমান বাজারে আর কি। এই মূল্য যদি একটু বৃদ্ধি হইতো তো মহাজন আমাদেরও কিছু একটু বাড়াই দিত। কাঁচামালের সংকট, দাম বাড়া সহ নানা কারণে কমেছে কারখানার সংখ্যা। বছর দুয়েক আগে শতাধিক কারখানা থাকলেও এখন টিকে আছে মাত্র 50 থেকে 60টি। এতে জ্যাকেটের চাহিদা পূরণে তাই বাড়তি প্রচেষ্টা কারখানা মালিকদের। বেচাকেনা শুরু হতে দেরি আরও কিছুদিন, তাই তৈরি করা জ্যাকেট আপাতত গোডাউনে স্টক করছেন পাইকারি ব্যবসায়ীরা। আশেপাশের জেলা থেকে কিছু ব্যবসায়ী জ্যাকেট কিনতে আসছেন কিছুটা কম দামে পাওয়ার জন্য। মাল একটু পত্তা দামে কিনতে পারি, বেচার সময় একটু আমাদের লাভ বেশি আসে, আবার পত্তা দামে আমরাও ছাড়তে পারি। কিছু মাল আমি ক্রয় করলাম, আবার জ্যাকেট দেখলাম, কিছুদিনের মধ্যে আবার জ্যাকেট নিয়ে যাব। জ্যাকেট বা অন্যান্য কাপড় সব ধরনের কাপড়ে পাওয়া যায়। বিভিন্ন কারণে কাঁচামালের সংকটে ভুগছেন কারখানা মালিকরা। ঝুট কাপড়ের দাম বৃদ্ধি সহ চীন থেকে যেসব কাঁচামাল আসে সেগুলোর দামও বেশি পড়ছে, ফলে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। বিগত বছরগুলো আমরা মনে করেন 70-80 টাকা কেজি কিনতাম, এবছরগুলো প্রায় 200-220 টাকা কেজি এমন হয়ে গেছে কারখানা বন্ধ থাকার কারণে। ঢাকার অনেক বড় বড় কারখানা বন্ধ আছে বর্তমানে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবছর জ্যাকেটের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারিতে প্রতি জ্যাকেটে 40 থেকে 200 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। 420 টাকার ফোম 600 টাকা কেনা লাগতেছে এখন। চায়না প্রোডাক্ট, চায়না ইম্পোর্টের উপর নির্ভর করে। সৈয়দপুরের এই জ্যাকেট শিল্পের সাথে জড়িত প্রায় 5000 মানুষ। চলতি বছর জ্যাকেটকে ঘিরে প্রায় 100 কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। নেত্রকোনার বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে দাম। বিস্তারিত জানাতে নেত্রকোনার মেছোয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন বাজারে শীতকালীন কি কি সবজি পাওয়া যাচ্ছে আর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সামনে নেত্রকোনার বাজারে কিন্তু শীতকালীন যে আগাম সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে আজকের বাজারে আমরা টমেটো, সিম, ফুলকপি এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে কিছু কিছু সবজি কিন্তু আমরা আসতে দেখেছি। তবে দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী। আজকের বাজারে কিন্তু আগাম যে টমেটোগুলো রয়েছে সেই টমেটোগুলো বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকার মধ্যে। এছাড়াও সিম বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকার মধ্যে। এছাড়াও বাজারে যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু কেজি প্রতি 50 থেকে 70 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এর মধ্যে পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এছাড়াও আজকের বাজারে সবচেয়ে বেশি যে সবজিগুলো এসেছে এর মধ্যে মূলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে, কচুর মুখী বিক্রি হচ্ছে 25 থেকে 20 টাকার মধ্যে। এছাড়াও পাবদা বিক্রি হচ্ছে কিন্তু 10 থেকে 15 টাকার মধ্যে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো এখন পর্যন্ত বাজারে না আসার ফলে কিন্তু এখনো সবজির বাজার কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। অর্থাৎ আগামী আরো 20 থেকে 25 দিনের মতো সময় কিন্তু এই বাজারগুলোতে কুষ্টিয়া থেকে বা অন্যান্য জেলা থেকে যে সবজিগুলো আসে সেই সবজিগুলো দিয়ে কিন্তু জেলার সরবরাহ মেটাতে হবে। এর ফলে সবজির দাম কিন্তু এখনো ঊর্ধ্বমুখী থাকবে এমনটাই কিন্তু বলছিলেন ক্রেতারা। ক্রেতারা আরেকটি বিষয় যেটা বলছিলেন যে আসলে শীতকালীন যে আগাম যে সবজিগুলো আসছে সেই সবজিগুলোর আসলে এখন সরবরাহ কম থাকা এবং চাহিদা বেশি থাকার ফলে কিন্তু দাম অনেকটা বেশি। তবে বাজারে আসলেও সেই সবজিগুলো কেনা বেচা কিন্তু তেমন একটা হচ্ছে না। এছাড়াও নেত্রকোনা যে হাওর বিস্তৃত উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে পানি কমে গেলে এই সবজিগুলো বাজারে আসবে এমনটাই কিন্তু তারা মনে করছেন। এছাড়াও
নেত্রকোনা সদর উপজেলার যে গ্রামগুলো, আশপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু সবজি উঠতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন যে এখন যে সবজিগুলো আসছে সেই সবজিগুলো দিয়ে আসলে পুরোপুরি জেলার চাহিদা মেটানো কিন্তু কিছুটা কষ্টসাধ্য, যার ফলে কিন্তু তারা বাহিরের সবজিগুলো দিয়ে কিন্তু নেত্রকোনার সহ আশপাশের উপজেলার সবজিগুলোর চাহিদা কিন্তু তারা পূরণ করছেন। তাই বলা যায় যে আসলে সবজির দাম যদি না কমে আসে তার ফলে কিন্তু আসলে ক্রেতাদের কেনা বেচার উপরে কিন্তু তেমন একটা প্রভাব পড়ছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজির বাজারের সর্বশেষ। শাম্মী, নেত্রকোনা থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। সাভারের আশুলিয়ায় দিনে দুপুরে মাদক কারবার চক্রের আস্ফালন। সম্প্রতি স্থানীয় জনতার হাতে আটক 2 মাদক ক্রেতা ক্যামেরার সামনেই চক্রে জড়িত থাকার বিষয় স্বীকার করেন। এলাকাবাসীর অভিযোগ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় একাধিক পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন প্রধান অভিযুক্ত দুলাল। পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। আশুলিয়ার পবনাটেক এলাকায় মাদক চক্রের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে স্থানীয়রা বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই মাদক বেচাকেনা। অভিযোগ আছে, কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেন চক্রের প্রধান অভিযুক্ত দুলাল। এতে ভয়ে মুখ খুলে না কেউ। তবে সম্প্রতিকালে মাদকের বিরুদ্ধে কিছুটা সোচ্চার হয়েছে এলাকাবাসী। থানা পুলিশ যত আছে সবাই আপা বললে আর দুলাভাই দুলালকে দুলাভাই বলে। তো ওই সুযোগ নিয়ে আশেপাশে যেসব লোকজন আছে উপরে অত্যাচার জুলুম যা করা, মিথ্যা মামলা হামলা সবই দিচ্ছে। দুলাল আমাকে ভয় দেখায়, ও মাদক ব্যবসা করে, এই কথা বললেই আমাদেরকে ভয় দেখায়, পিস্তল দিয়ে ভয় দেখায়, বলে যে কথা বললে ঝাড়ঝাড় করে দিব গুলি করে। পরে এক কথায় দুই কথায় ওনার সাথে তর্ক বিতর্ক আমি এলাকার লোকজনকে জানার পরে তারা এসে তার প্রতিবাদ করাতে আমার নামে মামলা করে এবং আমার কোর্ট পর্যন্ত নিয়ে হেনস্থ করতেছে। দুলাল নামের লোকটা মাদক বিজনেস করে। ওনার বাড়িতে সবসময় লোক আসে, গাড়ি নিয়ে আসে, দিনে রাতে, মাঝে মাঝে মেয়েদেরও নিয়ে আসে। এগুলো আমি প্রতিবেশী হিসাবে তার সাথে প্রতিবাদ করাতে সে আমাকে হুমকি দেয়, মারার ভয় দেখায়। কিছুদিন আগে মাদক কেনার সময় স্থানীয়দের হাতে আটক হয় 2 জন মাদক সেবী। এ সময় দিনে দুপুরে মাদক বিক্রি ও তা সংগ্রহের কথা স্বীকার করেন তারা। উনি অন্য কি বেছে তা তো জানি না, আমরা শুধু বানিতে আসি মাঝে মাঝে। কার কাছে? এই দুলাল মেয়ের কাছে। দুলাল মেয়ের কাছে আর কি বানানোর জন্য। হ্যাঁ, বানানোর জন্য। আপনি ধরলো কারা? স্থানীয় লোকেরা করছে। এদিকে মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হচ্ছে না জানিয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তার। আমরা 0 টলারেন্স ঘোষণাও দিয়েছি। যার বিরুদ্ধেই মাদক ব্যবসার অভিযোগ আমরা পাচ্ছি সেখানেই হামলা দিচ্ছি এবং ধরে আইনের আওতায় নিয়ে আসছি, মাদক মামলা দিচ্ছি। এরকম অভিযোগ যদি আমাদের কাছে আসে, আমরা পাই, অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত প্রসেসে যাব এবং তাকে গ্রেপ্তার করার চেষ্টা করব। স্থানীয়রা বলছেন, শুধু আশ্বাস নয়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা না নিলে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হবে আশুলিয়ার পবনাটেক এলাকা। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও। হুমায়ুন কবির, এখন সাভার। টোল আদায়ের নামে নোয়াখালী পৌর এলাকায় সড়কে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। টাকা না দিলেই মারধর আর হেনস্থার শিকার হতে হচ্ছে যানবাহন চালকদের। টার্মিনালে ইজারার নিয়ম নীতির তোয়াক্কা না করে ইজারাদারের লোকজনের প্রকাশ্যে চাঁদাবাজির দৃশ্য দেখেও নীরব প্রশাসন। ইজারার সবগুলো শর্ত ভঙ্গ হলেও অদৃশ্য কারণে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালী পৌর এলাকায় দিনদুপুরে সড়কে যানবাহন থামিয়ে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি, যেখানে সড়কের প্রায় 13টি স্থান থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে কয়েক লাখ টাকা। প্রশাসনের নাকের ডগায় টোলের নামে এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ যানবাহন চালকরা। তাদের অভিযোগ, টাকা দিতে না চাইলে গাড়ি আটকে রাখা ও মারধরের শিকার হতে হয় তাদের। সবার নাম করে নেয় আর কি, কিসের জন্য নেয় সেটা জানি না। তার জন্য খুব জোরাজোরি করে, আরো দাবর টাকা না দিলে মারবো, মারধর করবো। আমরা প্রতি জায়গা মাছ দিয়ে শোনাবো রাস্তা, প্রতি জায়গায় আমরা সারা দিত। আমাদের গাড়ি একটা বার করলে 900 টাকা খরচ। বিভিন্ন রকম হেরানি করে আমাদের গাড়ি আটকায়, আবার বিভিন্ন রকম করে, মারধর করে। আপনার কি করবো, না দিলে তো আমাদের লোক বাড়াবাড়ি করতেছে, কথা বুঝুন না, জামাদারি টান দেয়।
পৌরসভার টোল আদায়ের নামে এসব টাকা তোলা হলেও মানা হচ্ছে না কোনো নিয়ম। শর্ত অনুযায়ী নির্দিষ্ট স্থান ব্যতীত রাস্তায় চলমান যানবাহন থামিয়ে যত্রতত্র টোল আদায় করা যাবে না। কিন্তু ইজারাদারের লোকজন সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের খেয়াল খুশি মতো আদায় করছেন টাকা। নোয়াখালী পৌরসভার তথ্য মতে সিএনজি থেকে আদায়কৃত টোল হার 10 টাকা হলেও নেওয়া হচ্ছে 15 টাকা। অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও মানা হচ্ছে না কোনো নিয়ম। পৌরসভার টোল আদায়কারী পরিচয়ে যে পোশাক পরে সড়কে চাঁদাবাজি করা হচ্ছে সেটিরও নেই কোনো অনুমতি। এছাড়া মহাসড়কে গাড়ি থামিয়ে অর্থ আদায় না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না তাও। পৌরসভার আদায় টোল নোয়াখালী পৌরসভা থেকে ডাক হয়েছে, জরুরি ইসলাম নীতি। এটা তো স্ট্যান্ড থেকে নেওয়ার জন্য বলছি, আর এখন এটা রাস্তা থেকে আমরা নেই। নোয়াখালী কোনো সিএনজির স্ট্যান্ড নেই, আছে শুধু এই প্রতিটা মোড়ে মোড়ে মোড়ে, যেমন সোনাপুরটা আছে, এখানে মাঝিটা আছে, মাঝি কবিরাটটা আছে, কবিরাটে প্রত্যেকটা মোড়ে মোড়ে স্ট্যান্ড আছে। নোয়াখালী পৌরসভার মালিকানাধীন সোনাপুর আধুনিক বাস টার্মিনালটি 2025-26 অর্থ বছরে ইজারা নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। সড়কে চাঁদাবাজি ও ইজারার শর্ত লঙ্ঘনের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিনি। এদিকে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। নির্দেশনা দিয়েছি যে নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও স্থান থেকে রানিং এর উপরে মহাসড়কে যানজট সৃষ্টি কোনো টোল আদায় করতে পারবে না। আর নির্ধারিত স্থানের বাইরে যদি টোল আদায় করা হয় সেখানে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সোনাপুর আধুনিক বাস টার্মিনালটি চলতি বছরের জন্য 23 লাখ টাকায় ইজারা দেয়া হয়। নাসিম শুভ, এখন নোয়াখালী। লন্ডনের বাংলা টাউনের ব্রিকলেন নাম শুনলে মনে পড়ে ব্রিটিশ কারুশিল্পের স্বর্ণযুগের কথা। একসময় এই শিল্প শুধু খাবারের স্বাদেই নয়, ব্রিটেনের অর্থনীতিতেও রেখেছিল গুরুত্বপূর্ণ ছাপ। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছিল সেই জৌলুস। ভোজন রসিকদের আবারও ব্রিকলেনে আনার উদ্দেশ্যে এবার আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। হাজারো মানুষের সমাগম আর বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল ব্রিকলেনের কারি ফেস্টিভ্যাল। পূর্ব লন্ডনের কারির রাজধানী খ্যাত ব্রিকলেনে 3 দিন ব্যাপী এই উৎসবে মানুষকে আকৃষ্ট করে বাংলা টাউনের ঐতিহ্য, স্বাদ আর বৈচিত্র্যকে। সাংস্কৃতিক আয়োজন আর বাহারি শোভাযাত্রায় উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আগত অতিথিরা কারি শিল্পকে আরও সমৃদ্ধ করতে নানা দিক নির্দেশনা দেন। We want to support the businesses. We want to support the curry industry. It employs 100,000 people, 12,000 business outlets across the country. বাংলাদেশের অনেক প্রোডাক্ট আছে যেগুলো জিওগ্রাফিক্যালি জিআই রেকগনিশন পেয়েছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটাকে বলে, তো সেগুলোকে কিন্তু আমরা এখানে মার্কেটিং করতে পারি। আমরা এখানে এই দেশে 12,000 রেস্টুরেন্ট এবং এখানে 4.2 বিলিয়ন টু দ্য ব্রিটিশ ইকোনমিতে আমরা কন্ট্রিবিউট করে থাকি। আজকে এখানে ব্রিকলেন, দি কারি ক্যাপিটাল অফ ইউরোপ, এখানে এসে আমরা ফুড ফেস্টিভ্যাল করতেছি। দ্যাটস অ্যামেজিং। ব্রিকলেনের কারি সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে দীর্ঘ প্রায় 1 দশক অর্থাৎ 2016 সালের পর আবারও কারি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকতা রাখতে চান আয়োজকরা। Brick Lane is Bangladesh from Bangladesh. It's the second Bangladesh. It's known as the curry capital of Europe. We need to hold on to our heritage. Our forefathers worked in the factory. Our fathers, our brothers worked in the restaurant sector. So we're really happy that food has united everyone. We've got amazing entertainment here. If you're not down here, make sure you come down. যুক্তরাজ্যের প্রায় 90,000 রেস্টুরেন্টের এই সাম্রাজ্য প্রতি বছর দেশের অর্থনীতিতে অবদান রাখে 93 বিলিয়ন পাউন্ড। এর মধ্যে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোই যোগান দেয় প্রায় 4.5 বিলিয়ন পাউন্ড। শুধু খাবার নয়, এই শিল্প প্রজন্মের ঐতিহ্য, শ্রম ও স্বপ্ন মিলিয়ে গড়ে তুলেছে এক নিঃশব্দ অর্থনৈতিক বিপ্লব। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। এবার খেলার খবর। রাজনীতিতে জড়িয়ে সাকিব মাশরাফির পথে এগোচ্ছেন তামিম ইকবাল। বিএনপিও তামিমকে ব্যবহার করছে। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসন্ন বিসিবি নির্বাচনে বুলবুলকে এগিয়ে রাখছেন তিনি। তবে সরকারি হস্তক্ষেপের কথা বলে আইসিসির নিষেধাজ্ঞার ভয় দেখানোর বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। 2 পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব দেখুন আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে।
শ্রীলঙ্কান কিংবদন্তি সনাত জয়াসুরিয়া একসময় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে সেই ভুল তার ভেঙেছে। বাংলাদেশের দুই ক্রিকেট কিংবদন্তি মাশরাফি সাকিবদের ভুল ভেঙেছে কিনা সেই উত্তর অজানা, তবে তাদের পরিণতি দৃশ্যমান। রাজনীতিতে জড়িয়ে নায়ক থেকে ভিলেনে পরিণত হয়েছেন তারা। জেনে শুনে তামিম ইকবালও কি সেই একই পথে হাঁটছেন? সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, যারা দুইজন রাজনীতিতে সরাসরি খেলোয়াড় অবস্থায় জড়িত হয়েছেন, এমপি হয়েছেন, তাদের পরিণতি বা তাদের ওইখানে জয়েন করার কারণে যে পরিবেশ হয়েছে, তারপরে মোটামুটি এটা একটা পিপলস কনসেনসাস। বিএনপির একজন সাবেক এমপি এবং সাবেক বিসিবির প্রেসিডেন্ট, তিনি সরাসরি বলছেন যে তামিম ইকবাল আমাদের প্রার্থী বিএনপির। যাদের বাংলাদেশকে আরও অনেক কিছু হয়তো দেয়ার ছিল, তাদেরকে আমরা অকালে হারিয়েছি রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে, এবং আমরা আরও কয়েকজনকে ভবিষ্যতে হারাতে যাচ্ছি সেটা, এবং বাংলাদেশের ফ্যানরা কিন্তু এটা খুব ভালোভাবে নেয় নাই। এরই মধ্যে বিসিবি নির্বাচনকে ঘিরে উত্তাল দেশের ক্রিকেট। বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠি নিয়ে হয়েছে তুলকালাম কাণ্ড, যেটি গড়িয়েছে আদালতেও। এসবকে নোংরামি, স্বেচ্ছাচারিতা আর ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। অভিযোগ উঠেছে সরকারি হস্তক্ষেপেরও। সব অভিযোগের জবাব দিলেন আসিফ মাহমুদ। কোর্ট তো বিসিবি সভাপতির যে চিঠি, সেটাকে বৈধ বলেই নির্দেশনা দিয়েছে। তো সেখানে আমাদের আসলে আর এই বিষয়টা অলরেডি ডিসাইডেড বাই হাইকোর্ট। 2 দফায় পেছানো হলেও তো 3য় দফায় পেছানোর পরেও অধিকাংশ ক্লাবের কাউন্সিলর এসছে কিন্তু। তো যারা অভিযোগ করছেন তারাও তো ওই পেছানোর টাইমটাকে কাজে লাগিয়েছেন এবং কাউন্সিলর পাঠিয়েছেন। হস্তক্ষেপটা কোথায় এটা তো বলতে হবে। আপনি যদি আমার রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলেন, আমার একজন আন্ডার কমান্ড, তার সাথে আমি কিংবা আমার সেক্রেটারি, মন্ত্রণালয়ের সেক্রেটারি বা মন্ত্রণালয়ের আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, সে যোগাযোগ করতে পারবে না, এটা কোন কনস্টিটিউশনে লেখা আছে? এরকম হাস্যকর অভিযোগ আসলে জনসম্মুখে নিয়ে এসে নিজেদেরকেও হাসির পাত্রে পরিণত করা উচিত না। নিয়মতান্ত্রিক ভাবে যদি আপনার মনে হয় যে ওকে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই বা হচ্ছে না, আপনি কোর্টে আপনারা গেছেন, আপনি আইসিসির কাছে যেতে পারেন। সব এখন তো দেশে তো আইনের শাসন আছে, আর কিন্তু আপনি বলতেছেন আমি দখল করব, আমি ঘেরাও দেব। তো দিস আর নট ডেমোক্রেটিক স্পিরিট। আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে দেশের ক্রিকেটের সাবেক 3 অধিনায়ক মুখোমুখি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। কাদা ছুড়াছুড়িও কম হয়নি। ক্রীড়া উপদেষ্টা হিসেবে ফারুক আহমেদ আর আমিনুল ইসলাম বুলবুলকে কাছ থেকে দেখেছেন আসিফ মাহমুদ। এখন টেলিভিশনকে জানালেন তার পর্যবেক্ষণ। তামিম ইকবালকেও স্বাগত জানাতে প্রস্তুত ক্রীড়া উপদেষ্টা। আমি যদি ডিরেক্টর হতাম, আমার যদি ভোট থাকতো, আমি বুলবুল ভাইকে ভোট দিতাম। আমার জানার মতে ফারুক আহমেদ ক্যান্ডিডেট না, মানে প্রেসিডেন্টের জন্য না, ডিরেক্টর হয়তো হতে পারে। ডিরেক্টর তো 25 জন। প্রেসিডেন্টের যে 2 জন ক্যান্ডিডেট এখন পর্যন্ত ক্যান্ডিডেটশিপ ঘোষণা করেছেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই এবং তামিম ইকবাল, আমার মনে হয় যে 2 জনের যে কেউ যদি জিতে আসেন, আমি মনে করবো যে এটা আমার জন্য একটা উইন। স্পোর্টসের মানুষজনের কাছেই থাকছে। নির্বাচন ছাড়াও বিভিন্ন সময়ে দেশের ক্রিকেট বোর্ডে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়ে বিস্তর সমালোচনা আছে। আবার সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞার ঝুঁকিও আছে। এসব প্রশ্নের উত্তর দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমরা তো 1 বছর ধরে কাজ করতেছি, আমাদেরও তো কমিউনিকেশন আছে উইথ আইসিসি অ্যান্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিল, সবার সাথে। তো আমাদের মনে হচ্ছে যে এটা অনেকটা আসলে জুজুর ভয়ে দেখিয়ে রাখা হয় সবসময়, যে যারা ওই জিনিসগুলো কন্ট্রোল করে তারা এক ধরনের সবাইকে দূরে রাখার জন্য যে আইসিসি নিষেধাজ্ঞা দিবে এই করবে। যখন আমরা প্রথম আসলাম, তখন আপনারা জানেন যে বিসিবির প্রেসিডেন্ট, তখনকার প্রেসিডেন্ট পলাতক, তখনও বলা হচ্ছিল যে প্রেসিডেন্টকে সরিয়ে দিলে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। আসলে এখানে আপনি যদি প্রপারলি কমিউনিকেট করতে পারেন যে ওয়াই ইউ আর ডুইং দ্যাট, এবং এটা যদি তার গাইডলাইনের মধ্যে থাকে, তাহলে শুধু নিষেধাজ্ঞা দেওয়ার তো কোনো কারণ নেই। রাজনীতি, নির্বাচন, ক্ষমতা প্রসঙ্গগুলো আসলেই অনিয়ম কিংবা বিতর্ক চিরন্তন। তবে নতুন বাংলাদেশের স্বপ্নে আলোচনা, অংশগ্রহণ আর সুপরিকল্পনায় কেটে যাক সকল প্রতিবন্ধকতা, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ক্রীড়াঙ্গন। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নর্দার্ন হাফ ম্যারাথন, যেখানে অংশ নিয়েছেন 975 জন দৌড়বিদ। এর মধ্যে আছেন 6 জন বিদেশিও। ভোর 5:30টায় পার্বতীপুরের সোনাপুকুর এলাকায় আয়োজনের উদ্বোধন করে দিনাজপুরের জেলা প্রশাসন। একই উপজেলার বিলয়চণ্ডী ইউনিয়নের কৈপুলকি গ্রাম ঘুরে আবার
সোনাপুকুর এলাকায় গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। 3 ক্যাটাগরির এই দৌড়ে অংশ নেন নারী, শিশুসহ নানা বয়সী মানুষ। অংশগ্রহণকারীরা বলছেন, হার জিত নয় বরং প্রাকৃতিক পরিবেশে উচ্ছ্বাস প্রকাশেই অংশ নিয়েছেন তারা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করছে সৈয়দপুর রানার্স নামের একটি সংগঠন। শেষ করছে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ঘনবসতিপূর্ণ ঢাকার রাস্তায় সিঙ্কহোলের ঝুঁকি, প্রকৌশলী ঠিকাদারের অনিয়ম ও অবহেলা রোধের তাগিদ। দেশকে স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্রে রূপান্তরের পূর্ণ অংশগ্রহণ তরুণদের, জাতিসংঘে ইউথ প্রোগ্রামে প্রধান উপদেষ্টা। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পানির সংকটে নেভাতে দেরি, পুরল 10টি গুদাম। শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ সময়ের কেনাকাটা, পূজার উপকরণের বাড়তি দামে অসন্তোষ। মাকে এবং বাবাকে নিয়ে আসছি পূজা শপিং করতে। যে জিনিস মানে আগে কই 500-600 টাকা দিল, তো এই জিনিস 800-900 টাকা। রাজনীতিতে জড়িয়ে মাশরাফি সাকিবের পথে তামিম, একান্ত সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা। বিসিবি নির্বাচনে এগিয়ে রাখছেন বুলবুলকে। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।